সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট হয়। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেতে যান তারা। এ সময় তারা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দেন। এছাড়াও একই দাবিতে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোটা পদ্ধতি বাতিল নিয়ে বেশ কয়েকদিন ধরেই আন্দোলনে আছেন শিক্ষার্থীরা। আলাপ করব আমরা এ নিয়ে। আমাদের সাথে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল রাকিব এবং আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন, যিনি খবর রাখছেন এই আন্দোলনের। স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। ইমন, আপনার কাছ থেকে আপডেট জেনে নিতে চাই। এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন শিক্ষার্থীরা, তো সেখানে পরিস্থিতি কেমন? যান চলাচলে বিঘ্ন ঘটছে কিনা? ধন্যবাদ অদিতি। কিছুক্ষণ আগেই অর্থাৎ আধা ঘন্টার মতো সময় আগে শাহবাগের শিক্ষার্থীরা আন্দোলন শেষ করেছে। আজকের মতো আগামীকাল তাদের নির্ধারিত কর্মসূচি রয়েছে, যেটি বৃহস্পতিবারই ঘোষণা হয়েছিল। সেই অনুযায়ী আজ তারা সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে এবং সেই সড়ক বন্ধ ছিল দীর্ঘ একটি সময়। আগামীকাল তাদের নির্ধারিত কর্মসূচি রয়েছে। তারা আগামীকাল যে কর্মসূচি তাতে তারা ক্লাস পরীক্ষা তারা বর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হবে না। যেই বিশ্ববিদ্যালয়গুলো এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে ক্লাস পরীক্ষা হবে না বলে তারা ঘোষণা দিয়েছেন। একই সাথে জানিয়ে রাখি যে আগামীকাল বিকেল ৩টায় তারা আবার শাহবাগে বসবেন এবং শাহবাগে তারা নতুন করে যে কর্মসূচি অর্থাৎ রোববার পর্যন্ত তাদের নির্ধারিত কর্মসূচি ঘোষণা রয়েছে, সেটি শেষ হওয়ার পর সোমবার থেকে তারা কি কর্মসূচিতে যাবেন সেই ঘোষণা দিবেন। সেক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে তারা একটি আভাস দিচ্ছেন যে তারা লাগাতার কর্মসূচি অর্থাৎ অবরোধের মতো টানা সড়ক অবরোধের মতো কর্মসূচিতে যেতে পারেন, এরকম একটি ধারণা তারা দিয়েছেন। কিন্তু আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণার পরই আমরা জানতে পারবো যে তারা আসলে কী ধরনের আন্দোলনে যাবেন। তারা ২০১৮ সালের যে পরিপত্র জারি করা হয়েছিল সেটির পুনর্বহাল চাইছেন। আদালতের যে রায় রয়েছে সেই আদালতের রায়ের পরিবর্তন তারা চাইছেন। তারা বলছেন যে কোনো আন্দোলনই রাজপথ থেকে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে সবগুলি সফল হয়েছে। আদালত যাই বলুক না কেন সেই আন্দোলন তাদের সফল হবে এবং আন্দোলন যদি সফল না হয় তাহলে তারা ঘরে ফিরে যাবেন না, অর্থাৎ এর একটি ফলাফল নিয়েই যাবেন। একটু জানিয়ে রাখি যে শাহবাগ মোড়টি একটি গুরুত্বপূর্ণ মোড় এবং এই মোড়ে যে পরিমাণ যান চলাচল করে সেই যান চলাচলগুলো এই আন্দোলনের কারণে স্বভাবতই স্থবির হয়ে পড়ে এবং পুরো সায়েন্স ল্যাবরেটরি এলাকা, ধানমন্ডি থেকে শুরু করে নিউ মার্কেট পুরোটাই যানজট ছড়িয়ে যায়। এইদিকে মৎস্য ভবন, এদিকে বাংলা মোটর রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরো এলাকাটি স্থবির হয়ে পড়ায় সবথেকে বড় জটিলতায় যারা পড়েন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা রোগী রয়েছেন, বারডেম হাসপাতাল রয়েছে, এখানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল রয়েছে, 3টি হাসপাতাল কিন্তু একেবারেই এই মোড়টিতে রয়েছে, যে কারণে এখানকার যারা চিকিৎসা নিতে আসেন রোগী বা রোগীর স্বজন তারা কিন্তু একটি বড় ভোগান্তিতে পড়েন। এই বিষয়টি পুলিশকে জানানোর পরও বা পুলিশের পক্ষ থেকে একটি যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয় না, কারণ এই শিক্ষার্থীদের একটি সুযোগ দেওয়া হচ্ছে বা সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকেও কিছুটা নমনীয়, যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার যে উদ্যোগ সেই উদ্যোগগুলো নেওয়া হয়নি। কারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একপাশে দাঁড়িয়ে থাকছেন, অর্থাৎ একটি ব্যারিকেড দিয়ে দিচ্ছেন, কিন্তু শিক্ষার্থীরা মাঝখানে অবরোধ করছেন। কিন্তু যারা পথচারী আছেন বা এই পথে চলাচল করেন, রোগী স্বজন রয়েছেন, রোগী রয়েছেন, তারা বলছেন যে এই আন্দোলনটি যেহেতু ধারাবাহিকভাবে চলছে এখন, সেহেতু এই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে যদি অন্য কোনো ব্যবস্থায় এই আন্দোলন বা দাবি আদায় করা যায় বা একটি বিকল্প পথের ব্যবস্থা করা যায় বা এখানকার যে চলাচল আছে সেটি যদি একটু অন্য বিকল্প পদের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আসলে এই মানুষগুলোর যে ভোগান্তি রাজধানীতে সেটি কিছুটা কমে আসবে। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে এরপরে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন এবং সেই কর্মসূচি যখন যদি তারা দেন তাহলে আমরা দেখেছি যে ঢাকা রিচা মহাসড়ক যানজট হয়ে যাচ্ছে, অর্থাৎ যতগুলো বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের মহাসড়কই বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধের ফলে কিন্তু সাধারণ মানুষ একটি ভোগান্তিতে পড়ছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি সেটি যৌক্তিক দাবি, যে কারণে এটি সরকারেরই আসলে উদ্যোগ নেওয়া উচিত এই আন্দোলনের বিষয়ে, তাহলে হয়তো এরকম জনভোগান্তি কমিয়ে নিয়ে আসা সম্ভব। সর্বোপরি আগামী কয়েকটি দিন আসলে বড় আন্দোলনের আভাস যে তারা দিচ্ছেন
সেখানে জনভোগান্তি আরও বৃদ্ধি পাবে, সেটি আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। অদিতি, আমাদের সাথে আন্দোলনকারী একজন শিক্ষার্থীও রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু জানবো যে এইসব ব্যাপার নিয়ে তারা কি ভাবছেন। এবং ধন্যবাদ সবশেষ আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। আল রাকিব, আপনারা আন্দোলন করছেন, দাবি দাওয়াও আছে, সব ঠিক আছে, কিন্তু যখন সেই আন্দোলন সড়কে চলে আসছে, যানজটে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা, এর সমাধানের বিষয়ে কিছু ভেবেছেন কিনা, বা এই দিকটি আপনাদের ভাবনায় আছে কিনা আদৌ? ধন্যবাদ আপনাকে। আমাদের অবশ্যই মাথায় আছে বিষয়টা। 2018 সালে আমরা যখন কোটা আন্দোলন করি, তখন মেইনলি আমাদের আন্দোলনটা সড়ক পথে হয়েছিল দেখেই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে কোটা বিলোপের কথা, এবং সে অনুযায়ী কিন্তু পরিপত্র জারি হয়েছিল। তো আমরা যদি আন্দোলন মানে সেটা অবশ্যই ঘরে বসে থাকার মতো না, কারণ যখন এই জিনিসটা যখন এটা শুধু আমাদের জন্য আন্দোলন না, এটা আমাদের দেশ এবং জাতির জন্য আন্দোলন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্দোলন। আর এই আন্দোলনটা নীতি নির্ধারক পর্যন্ত পৌঁছাতে গেলে অবশ্যই আমাদের সড়ক অবরোধের মতো বা ধর্মঘটের মতো কর্মসূচিতে যেতে হয়। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবি করেছেন আপনারা, এক্ষেত্রে আপনাদের যুক্তিগুলো কি কি? আরেকবার যদি বলতেন। বলছি যে 2018 সালের পরিপত্রটি পুনর্বহালের দাবি করেছেন আপনারা, আপনাদের যে দাবি দাওয়াগুলি আমরা শুনছিলাম, এই দাবিটির ক্ষেত্রে আপনাদের যুক্তিগুলো কি কি? যুক্তিগুলো, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলতে চাই আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, এবং আমাদের আন্দোলন যেটা করতেছি সেটা কোনো দল বা রাজনৈতিক দলের বিরুদ্ধে না। আর এটা আমরা যে আন্দোলন করতেছি সেটা মেইনলি স্বাধীনতার চেতনাকে ধারণ করে, কারণ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন একটা সুখী সমৃদ্ধ দেশ গঠনের জন্য। আর সুখী সমৃদ্ধ দেশ তখনই গঠন করা সম্ভব যখন সেখানে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে কোটা ব্যবস্থাটা চালু করে দিয়ে গেছিলেন সেটা প্রধানত বলতে গেলে মুক্তিযোদ্ধাদের জন্য, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেটা নাতি নাতনি পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো এটা কোনোভাবেই কাম্য না। আর যেটা মেইন বিষয় আমরা যেটা দেখতে পেরেছি যে কয়েকটি সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে 28 থেকে প্রায় 37তম বিসিএসে এই কোটা থাকার জন্য প্রায় 6000-এর মতো পদ খালি ছিল। অর্থাৎ যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধা কোঠা বলেন বা অন্য যে কোনো কোঠায় যদি কোঠা ব্যবস্থা থাকে সেক্ষেত্রে লোক পাওয়া যায় না। এবং আমরা সাধারণ ছাত্র সমাজ যে এই যে কোঠা রাখা যে চালু রাখতেছে এটা যৌক্তিকতা আদৌ খুঁজে পাইছি। কারণ যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ লোক পাওয়া যায় বা প্রার্থী পাওয়া যায় তখন সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু এখানে যেহেতু কয়েকটা বিসিএস, শুধু বিসিএস না, অন্যান্য চাকরি পরীক্ষাগুলোর দিকে তাকালেও আমরা যেটা দেখতে পারবো যে অনেকগুলো পদ প্রায় ফাঁকা পড়ে যায়। তো আমাদের সরকারের বা যারা নীতি নির্ধারক আছেন তাদের উচিত যে প্রত্যেক বছর বছর এটা পর্যালোচনা করা, যে কমিয়ে আনা বা কোনটা কোটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়া। কারণ মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে এসে আবার এই কোটা পদ্ধতি আমি মনে করি বা আমাদের ছাত্র সমাজ মনে করে কোনোভাবেই কাম্য না। আর আরেকটা বিষয় যেটা আমি শুধু না, আমাদের অনেক গবেষক বলেন বা অনেক বিশেষজ্ঞ বলেন, তাদের যে ধারণা যে এই কোটা পদ্ধতি যদি চলতে থাকে অনেক ব্যক্তি আছে যেটা এটার আপনার একটা ফায়দা নিবে, যেমন ভুয়া মুক্তিযোদ্ধা। আমি কয়েকদিন আগে একটা পত্রিকায় নিউজ দেখলাম যে প্রায় 8000, আরেকটা পত্রিকা দেখলাম প্রায় 25,000-এর মতো ভুয়া মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, এই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ধারীরা আপনার সরকারে অনেক উচ্চ পর্যায়ে চাকরিরত এবং চাকরি করেছেন। আমি যদি উদাহরণ দিয়ে বলি, তৎকালীন পিএসসি সচিব AKM আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব KH মাসুদ সিদ্দিকী সহ, এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার তৎকালীন বেসরকারি কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানেরও সনদ বাতিল করা হয়। তো এই জিনিসটা যত মানে এই কোটা পদ্ধতিটা যত চলতে থাকবে তত কিন্তু এই ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব ঘটবে। শুধু এটাই নয়, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা অন্যান্য অঞ্চল বা দেশের যে কোটা পর্যালোচনা করে যেটা দেখা গেছে, মূলত সমাজের অনগ্রসর জাতিগোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু মেইনলি কোটা পদ্ধতিটা চালু হয়েছে। সেক্ষেত্রে আমাদের সরকার বলেন এইটার অনগ্রসর জাতি, প্রতিবন্ধী, এদের জন্য কোটাটা চালু রাখতে পারে সরকার চাইলে, কিন্তু এই মুক্তিযোদ্ধার কোঠা 53 বছর পরে সে কোনোভাবেই কাম্য না।
কারণ এখন অনেক বেকার জনগোষ্ঠী, আর বেকার জনগোষ্ঠী সবারই একটা প্রধান টার্গেট থাকে একটা চাকরি করা এবং পরিবারকে সাপোর্ট দেওয়া। সেখানে যদি তাদের এই যে এরকম মেধার একটা বৈষম্য হয়, অবশ্যই তাদের সাধারণ শিক্ষার্থীদের একটা চিন্তার বিষয়। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই যে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরাই যে শুধুমাত্র দেশের উন্নতি নিয়ে ভাবে তা না, এখানে প্রত্যেকটা মানুষেরই বা জনসাধারণেরই এখানে অবদান রয়েছে। যেমন কৃষক, শ্রমিক, মজুর সবারই অবদান রয়েছে। তাদের দিনরাত পরিশ্রমের ফলে আজকে ওই অর্থনীতির এই অবদান। আমি একটা উক্তি দেই যে স্বাধীনতা রক্ষা করাতে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে, কিন্তু এই রক্ষার পিছনে যাদের ভূমিকা আছে, যেমন আমি যেটা বললাম সাধারণ মানুষ, তো করা থাকলে সব সাধারণ মানুষের থাকা উচিত, শুধুমাত্র বিশেষ কোনো গোষ্ঠীর জন্য না। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম সাধারণ মানুষের ভোগান্তি, রাস্তার যানজট, চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি, এইসব প্রসঙ্গে। তবে যেটি আপনি বলছিলেন যে এটি নিয়ে আসলে আপনাদের দিক থেকে আপনাদের করণীয় কিছু নেই, সরকারকেই এগিয়ে আসতে হবে এর সমস্যা সমাধানের জন্য। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত, আল রাকিব, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। সহকর্মী ইশতিয়াক ইমনও যুক্ত ছিলেন। কোটা বিরোধী এই আন্দোলনের সবশেষ খবরাখবর আমরা জেনে নিচ্ছিলাম।